হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 12-এর এডুকেশনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন আমি আলোচনা করেছিলাম ক্লাস 11-এর এডুকেশনের বিভিন্ন বিষয়। আজকের আমি ক্লাস 12-এর এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই বিষয়টি বা এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিকে এই প্রশ্নটি বলতে পারো আসবে। তো সেই জন্য আজকের আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ক্লাস 12-এ যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে একটা চ্যাপ্টার আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাদান। তো এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে অন্ধ শিশুরা হলো একটা অংশ। তো এই অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এবছর অর্থাৎ 2024-এ মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে প্রশ্নটা এসেছিল। তাই আগামী বছর অর্থাৎ 2025-এ অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আসতে চলেছে। তাই আমি আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আলোচনা শুরু করা যাক। যেহেতু স্বাভাবিক শিশু এবং অন্ধ শিশুদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাই যদি আমরা একই সাথে স্বাভাবিক শিশুদের সাথে যদি অন্ধ শিশুদের শিক্ষাদান করতে যাই তাহলে কিন্তু সম্ভব হবে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাই যারা অন্ধ শিশু তাদেরকে আমরা আলাদাভাবে শিক্ষা দেব বা তাদের শিক্ষাদান পদ্ধতি আলাদা। এবারে যদি আমরা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা ভাবি, সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ সমস্ত ধরনের শিশুদের একই ছাদের তলায় একই সাথে শিক্ষাদানের কথা বলা হয়েছে। কিন্তু এখানে যারা অন্ধ অর্থাৎ যারা সামান্য দেখতে পায় বা মোটামুটি দেখতে পায় তাদের জন্য আমরা ইনক্লুসিভ এডুকেশন বা সাধারণ শ্রেণীকক্ষে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু যারা একেবারে পুরোপুরি অন্ধ বা মানে বেশিরভাগটাই হচ্ছে অন্ধ, তো তাদের জন্য আমাদেরকে নতুন ধরনের পদ্ধতি বা অন্ধ শিশুদের জন্য যে শিক্ষাদান পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ যারা একেবারেই অন্ধ তাদেরকে যদি আমরা এই স্বাভাবিক শ্রেণীকক্ষে অন্তর্ভুক্ত করি তাহলে কিন্তু অন্ধ শিশুরা সেইভাবে শিখতে পারবে না। তাই তাদের জন্য নতুন ধরনের শিক্ষাদান পদ্ধতি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আজকের সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে পদ্ধতিগুলো অন্ধ শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি। এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য। 1829 খ্রিস্টাব্দে, এখানে আমি সালটা দিয়ে দিয়েছি, 1829 খ্রিস্টাব্দে ফ্রান্সের লুই ব্রেইল এই পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করে। তিনি নিজে প্যারিসের অন্ধ বিদ্যালয়ে একজন ছাত্র ছিলেন। অর্থাৎ তিনি নিজে প্যারিসের অন্ধ বিদ্যালয়ের একজন ছাত্র। সেই সময় তিনি অন্ধদের ব্যবহারের জন্য কী করলেন না, সাময়িকভাবে সাংকেতিক ভাষার প্রবর্তন করলেন। এটি প্রথমে কী নাম ছিল না, সোনোগ্রাফি। এই যে ব্রেইল পদ্ধতি, প্রথমে তিনি যখন এই পদ্ধতি আবিষ্কার করলেন বা প্রবর্তন করলেন তখন এই পদ্ধতির নাম ছিল সোনোগ্রাফি। পরবর্তীকালে এই পদ্ধতির নাম হলো কি, ব্রেইল পদ্ধতি। এবারে এই পদ্ধতিটা কেমন না, এখানে বিশেষত স্পর্শের মাধ্যমে শিক্ষার্থীরা বা অন্ধ শিশুরা হচ্ছে শিক্ষা গ্রহণ করে। এবারে স্পর্শ বলতে আমরা যদি ব্রেইল বই দেখি তাহলে দেখা যাবে যে বইটাতে অক্ষরগুলো কিন্তু একটা ছিদ্র ছিদ্র করা আছে। অর্থাৎ এখানে 6টি ছিদ্র বা 6টি বিন্দুর
মাধ্যমে, উঁচু উঁচু বিন্দুর মাধ্যমে হচ্ছে বইটা তৈরি করা হয়। অর্থাৎ এক একটি চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় 6টি ছিদ্রের মাধ্যমে, বা 6টি ডট, বা 6টি যে উঁচু উঁচু বিন্দু, সেই বিন্দুর মাধ্যমে প্রত্যেকটা সাংকেতিক শব্দ ব্যবহার করা হয় এবং তার মাধ্যমে সেই ডটগুলিতে অন্ধ শিশুরা স্পর্শ করে তারপরে বুঝতে পারে যে এখানে কি লেখা আছে বা এখানে কি বলা হয়েছে। তো এইভাবে আঙুল দিয়ে স্পর্শ করে করে তারা সেই মানে তাদের যে পড়াশোনা সেটা করে থাকে। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ব্রেইল পদ্ধতি। তাহলে প্রথম একটি বিশেষ পদ্ধতি হলো ব্রেইল পদ্ধতি, যেখানে 6টি ডটের মাধ্যমে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক শব্দ, সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়ে থাকে এবং এর ফলে শিক্ষার্থীরা অর্থাৎ অন্ধ শিশুরা শিক্ষা গ্রহণ করে থাকে। তো এটি হলো প্রথম পদ্ধতি। তারপর দ্বিতীয় পদ্ধতি বড় হরফের বই, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা একটু হলেও দেখতে পায় তাদের জন্য যদি বড় হরফের বই ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমাদের যে এই সাধারণ বই, এই সাধারণ বইয়ের টাইপ যেটা করা হয় তার পয়েন্ট হচ্ছে 10 পয়েন্ট, 10 পয়েন্টে টাইপ করা হয়। কিন্তু এই অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য সাধারণত কত না 24 পয়েন্টে, 18 পয়েন্টে টাইপ করা হয়, 18 থেকে 24 পয়েন্টে টাইপ করা হয়। তো দেখতে হবে যে সেই শিশুটা আংশিকভাবে দেখতে পাচ্ছে কিনা। যদি সে দেখতে পায় তাহলে তার জন্য যদি বড় বড় অক্ষর অর্থাৎ বড় বড় হরফের লেখা বই যদি তাদের জন্য ব্যবহার করি তাহলে কিন্তু সেই শিশু অর্থাৎ সেই অন্ধ শিশু শিক্ষা গ্রহণ করতে পারবে। এটি হলো দ্বিতীয় পদ্ধতি। তারপর তৃতীয় পদ্ধতি হলো শ্রুতি সহায়ক উপকরণ। অর্থাৎ শ্রুতি সহায়ক উপকরণ বলতে বিভিন্ন শ্রবণ কেন্দ্রিক যে সমস্ত মাধ্যম আছে, অর্থাৎ যেগুলো শুনে শুনে শেখা, সেই সমস্ত বিষয়গুলো বা সেই সমস্ত মাধ্যমগুলো যদি আমরা ব্যবহার করে থাকি অন্ধ শিশুদের জন্য তাহলে কিন্তু তাদের শিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য হবে। অর্থাৎ তারা শুনে শুনে শিখবে। তারা চোখে দেখতে পায় না কিন্তু কানে শুনতে পায়, এবং কানে শোনার মাধ্যমে যদি আমরা বিভিন্ন টেপ রেকর্ডার থেকে শুরু করে রেডিও থেকে শুরু করে বিভিন্ন শ্রবণ ইন্দ্রিয় মাধ্যমে যেগুলো ব্যবহার করা যায় সেই সমস্ত মাধ্যমগুলো, সাউন্ড অর্থাৎ শব্দ, শব্দ শুনে তারা হচ্ছে শিখতে পারবে। তো এটা হলো তৃতীয় পদ্ধতি, শ্রুতি সহায়ক উপকরণ। তারপর চতুর্থ পদ্ধতি হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক পদ্ধতি। অর্থাৎ প্রত্যেকটি শিশুর মধ্যে ব্যক্তিগত বৈষম্য আছে। তো সেই দিক থেকে প্রত্যেকটা শিশুকে যদি আলাদা আলাদা করে দেখা হয় বা আলাদা আলাদাভাবে নজর দেওয়া হয়, প্রত্যেক শিক্ষার্থীর কেমন চাহিদা বা প্রত্যেক শিক্ষার্থী কেমন দেখতে পায় বা তারা সামান্য, কেউ হয়তো এই অন্ধ শিশুদের মধ্যে অনেক ভাগ আছে, যেমন হচ্ছে কেউ অল্প হলেও দেখতে পায়, কেউ আরেকটু বেশি অন্ধ, কেউ আরও বেশি অন্ধ, কেউ একেবারে অন্ধ। মানে এই যে এই ধারণাটা মাথায় রেখে যারা যেমনভাবে দেখতে পায় বা যারা যতটা বড় হরফে লিখলে তাদের জন্য সুবিধা হবে, যে যেমনভাবে বুঝতে পারবে তাদের জন্য সেই রকম ব্যবস্থা করা, বা যে যেমনভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে, তাদের জন্য সেই রকম ব্যবস্থা করা। এই পদ্ধতিকে বলা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক পদ্ধতি। তারপর পঞ্চম পদ্ধতি কি বলছে না বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক পদ্ধতি। বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক পদ্ধতি যে পদ্ধতিগুলো সাধারণত কোনো বিষয় শেখানোর জন্য, কোনো ধরে নেওয়া যাক কোনো জিনিস সম্পর্কে, তার নাম কি বা সেই জিনিসটা কেমন সেটি শেখানোর জন্য তাকে স্পর্শ করতে বলা হয়। তো এই যে স্পর্শ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে এবং তার সাথে সাথে শ্রবণ, অর্থাৎ ধরে নাও কোনো একটা কাপ, এই কাপটাকে কী করা হলো, সে দেখতে পাচ্ছে না, সেই কাপটাকে তার হাতে দেওয়া হলো, সে সেই কাপটাকে স্পর্শ করলো, করে দেখলো যে কাপটার গঠন কেমন, এবং তার সাথে সাথে তাকে বলা হলো এটাকে কাপ বলে। তো এইবার
সে পরবর্তী সময় সেই রকম জিনিসে স্পর্শ করলে সে বলতে পারবে যে এটাকে কাপ বলে। তো এইরকম বিভিন্ন জিনিস যদি আমরা দেখি, তো তাহলে এই যে পদ্ধতি অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ সাধারণত যে সমস্ত বিষয়গুলো আমাদের চারপাশে থাকে সেই সমস্ত বিষয়গুলোকে স্পর্শ করে, যেগুলো স্পর্শ করা সম্ভব সেই সমস্ত বিষয়গুলো স্পর্শ করে এবং শ্রবণ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে সেই সমস্ত বিষয়গুলিকে শেখা এবং সেগুলো সম্পর্কে জানা। তো এটা হচ্ছে কি বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক পদ্ধতি। বা অনেক সময় দেখা যায় যে অন্ধ শিশুরা ঠোঁটে হাত দিয়ে হচ্ছে তারা কিন্তু বোঝার চেষ্টা করে যে কি বলছে বা কিভাবে বলছে, সেটার মাধ্যমেও কিন্তু তারা শিখতে পারে। তো এটা হলো অন্ধ শিশুদের এক ধরনের পদ্ধতি। বা তারা বিভিন্ন জিনিস হচ্ছে স্পর্শ করে হচ্ছে শেখে অনেক কিছু বিষয়। তো এই যে পদ্ধতি এটাকে বলছে বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক পদ্ধতি। তারপর কি সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী অর্থাৎ এই যে অন্ধ শিশু, এই অন্ধ শিশুদের প্রত্যেকে যদি সক্রিয়ভাবে অর্থাৎ তাদেরকে অ্যাক্টিভ রেখে বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে অ্যাক্টিভ রেখে যদি আমরা শেখাতে পারি তাহলে কিন্তু এই শিশুদের তারা শিখতে যেমন আগ্রহী হবে এবং তাদের কাছে শিখনটা সহজ হবে এবং তারা শিখতে পারবে। অর্থাৎ বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে, এই যে একটু আগে বললাম যে বাস্তব অভিজ্ঞতা, এই বাস্তব অভিজ্ঞতা অর্জন করার জন্য তাদেরকে বিভিন্ন কাজে কর্মে ইনভলভ করতে হবে। এই বিভিন্ন কাজে কর্মে ইনভলভ করতে গিয়ে এবং তাদেরকে সাহায্য করতে হবে তারা যাতে সেই কাজ করতে পারে। এই যে বিভিন্ন কাজে কর্মে ইনভলভ হওয়ার জন্য তারা নিজে থেকে কাজকর্ম করতে থাকবে এবং তার মাধ্যমে তারা কিন্তু শিখতে পারবে। অর্থাৎ তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো, সেক্ষেত্রে তাদের সঙ্গে সঙ্গে থাকা, তাদেরকে সাহায্য করা, তাদের যেন কোনো সমস্যা বা তারা যেন কোনো বিপদে না পড়ে। তো সেই রকম বিভিন্ন ধরনের কাজ, যেমন যদি আমরা দেখি প্রচুর অন্ধ মানুষ আছে যারা কিন্তু একা হাঁটাচলা করতে পারে। বা বিভিন্ন আমরা ট্রেনে বাসে বিভিন্ন সময় দেখি যে প্রচুর অন্ধ মানুষ আছে যারা বিভিন্ন জিনিস হচ্ছে বিক্রি করে। তো এই যে এটা তাদের কিসের জন্য হয়েছে না, তারা এই বাস্তব অভিজ্ঞতাকে ব্যবহার করে করে বা হচ্ছে এই সক্রিয়তা ভিত্তিক, অর্থাৎ তারা সেইভাবে আস্তে আস্তে ট্রেন্ড হয়ে গেছে, একা একা চলতে পারে, একা একা অনেক কিছু কাজ করতে পারে। কিন্তু আমরা যদি দেখি যে আমরা যদি চোখ বন্ধ করে কিছু কাজ করতে যাই আমরা কিন্তু করতে পারবো না। তার কারণ হচ্ছে কি তাদেরকে সেইভাবে ট্রেন্ড করানো হয়েছে, তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা তারা আস্তে আস্তে সেইভাবে প্রত্যেকটা জিনিস করতে শিখেছে, এই যে সক্রিয়তার মাধ্যমে করতে শিখেছে। অর্থাৎ তারা সরাসরি কাজে অংশগ্রহণ করে আস্তে 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 তারা এই জিনিসগুলো বা এই সমস্ত বিষয়গুলো শিখে গেছে, যেটা আমাদের দ্বারা কিন্তু এক্ষুনি যদি চোখ বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। আমরা সেই কাজ বা আমরা একটু হাঁটতে পারবো না, একটু হাঁটতে পারবো কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারবো না, যে কোনো দিকে ধাক্কা লেগে যাবে। কিন্তু অনেক অন্ধ শিশুরা এটা করতে পারে। এবং এখানে আরেকটি বিষয় হলো যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, এখানে বলা হয় যে যদি কোনো একটা ইন্দ্রিয় অকেজ থাকে তাহলে কিন্তু অন্য অনেক ইন্দ্রিয়গুলো অনেক অ্যাক্টিভ থাকে। যেমন হচ্ছে দেখা যায় যে এই অন্ধ শিশু যারা আছে তারা কিন্তু অনেক সময় গায়ের গন্ধ থেকে বলে দিতে পারে যে সামনের ব্যক্তিটা কে। অর্থাৎ দূরে আছে, তাকে হয়তো স্পর্শ করেনি, তার শুধুমাত্র আওয়াজ শুনে সে যে এসছে, তার আওয়াজ কেমন, তার হাঁটার আওয়াজ কেমন, সেই আওয়াজ শুনে তার সাথে সাথে তার যে গায়ের গন্ধ, সেই গন্ধ থেকে অনেক সময় বলে দিতে পারে যে সেই ব্যক্তিটাকে। এই যে এগুলো হচ্ছে সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ তার যে অন্য যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোকে অনেক বেশি সক্রিয় করা হয়েছে। অর্থাৎ যে ঘ্রাণ ইন্দ্রিয়, সেই ঘ্রাণ ইন্দ্রিয়কে অনেক বেশি সক্রিয় করা হয়েছে এবং সে নিজে থেকে অনেক বেশি সক্রিয় হয়ে বিভিন্ন ধরনের কাজ কিন্তু সে একা একা করতে পারে। এই যে পদ্ধতি এটাকে বলছে সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। এবারে সর্বশেষ যে পদ্ধতি সেটা হচ্ছে কি সামগ্রিক ধারণা গঠন পদ্ধতি। আমরা দেখি যে বিভিন্ন বিষয় শেখার জন্য, একটা বড় কোনো বিষয় শেখার জন্য আমরা ছোট ছোট পার্টে ভাগ করি, তারপরে সেই ছোট ছোট পার্টগুলোকে এক জায়গায় করে সেটা সম্পর্কে সামগ্রিক একটা ধারণা প্রদান করি। এই
পদ্ধতিটা যদি অন্ধ শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা হয় তাহলে কিন্তু তারা সহজে শিখতে পারবে। অর্থাৎ যখন আমি তাদেরকে কোনো বিষয় শেখাচ্ছি তখন তাদেরকে ছোট ছোট কোনো একটা বৃহৎ অংশকে, বৃহৎ বিষয়কে বড় বিষয় সেটার ছোট ছোট পার্টে ভাগ করে ছোট ছোট অল্প অল্প অংশকে আমি যদি তাকে শেখাতে পারি এবং শেষে আমি সেই সব অংশকে একত্রিত করে একসাথে একটা সামগ্রিক ধারণা দিই, তাহলে কিন্তু তারা খুব সহজে শিখতে পারবে এবং এটা হচ্ছে তাদের একটা সহজে শেখানোর একটা পদ্ধতি। তো এই পদ্ধতিকে বলছে সামগ্রিক ধারণা গঠন পদ্ধতি, অর্থাৎ শেষে সামগ্রিক ধারণা গঠন করানো হয়। এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। এই ব্রেইল পদ্ধতি শুধুমাত্র ব্রড প্রশ্নে আসে না, অনেক সময় হচ্ছে ছোট প্রশ্ন দিয়ে দেয় যে ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। তো সেই জন্য ব্রেইল পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে এই যে প্রশ্নটা, অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তাই যদি প্রয়োজন হয় তাহলে এই পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো বা ভালো করে ভিডিওটা বেশ কয়েকবার দেখলে কিন্তু তোমাদের আয়ত্তে আসবে। শুধুমাত্র পয়েন্টগুলোকে মাথায় রেখে নিজেকে ডিসকাস করতে হবে। তো এই হলো আজকের বিষয়। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।